Resultant of two parallel forces. রেজাল্টেন্ট অফ টু প্যারালাল ফোর্সেস মানে এখানে আমাদের দুখানা প্যারালাল ফোর্স একই দিকে কাজ করছে ধরে নিয়েছি, F1-এরও যা ডিরেকশন, F2-রও তাই ডিরেকশন, তার রেজাল্টেন্টটা মনে করছি F। তাহলে ভেক্টর নিয়ম অনুযায়ী আমরা যেহেতু ভেক্টরকে ডিসপ্লেস করতে পারি, সরাতে পারি, তাহলে এই F1-কে সরিয়ে এখানে নিয়ে এলাম, F2-কে সরিয়ে এখানে নিয়ে এলাম, নিয়ে এলে যোগ করলে দেখো এই F1-এর যা লেন্থ ছবিতে আর F2-র যা লেন্থ, দুটোকে যদি যোগ করি, অ্যাড করি যদি, তাহলে মোটামুটি F এর লেন্থের সঙ্গে সমান হয়। তাহলে ভেক্টর ইকুয়েশন অনুযায়ী F ইকুয়াল টু F1 প্লাস F2। আর আমাদের মোমেন্ট নিতে হবে। এই মোমেন্ট নেওয়ার ব্যাপারটা একটু শেখাই আগে, না হলে ব্যাপারটা ঠিক অঙ্ক করতে গিয়েও সমস্যায় পড়বে। আমরা এই মোমেন্ট নেওয়ার বিষয়টা সবসময় মাথায় রাখবো। মোমেন্টের প্রশ্ন আসে কখন? মোমেন্ট অফ এ ফোর্স অর্থাৎ টর্কের প্রশ্ন আসে কখন? না, যখন কোনো একটা জিনিসকে রোটেশনের দরকার পড়ে বা কোনো একটা বডি রোটেট করবার প্রবণতা তার মধ্যে লক্ষ্য করা যায়, রোটেট করবার মতো অবস্থায় পৌঁছায়, আমরা তখন মোমেন্ট ক্যালকুলেট করি বা করবার চেষ্টা করি। এইখানে আমরা মনে মনে ভাবো এই এক্স অ্যাক্সিস আর এখানে ওয়াই অ্যাক্সিস আছে। এই এক্স অ্যাক্সিস বরাবর একটা লাঠি রাখা আছে, এক্স অ্যাক্সিস বরাবর হরিজন্টালি। যে লাঠিটা এই পয়েন্টটায় অর্থাৎ অরিজিনে ক্ল্যাম্প করা আছে, মানে অর্থাৎ একটা হিঞ্জের মতো লাগানো আছে, কবজার মতো লাগানো আছে, এবং তার মানে লাঠিটা এই কবজাটায় যদি এখানে লাগানো থাকে, তাহলে এই লাঠিটা এইভাবে রোটেট করতে পারে। অর্থাৎ এখন এই পজিশনে আছে, একটু বাদে এই পজিশন হলো, আবার তারপরে খানিকটা বাদে এই পজিশন হলো, খানিকটা বাদে এই পজিশন হলো, অর্থাৎ লাঠিটা রোটেট করতে পারে, এরকম একটা কন্ডিশন আছে মনে করো। এই অবস্থায় দেখো F2 ফোর্স লাঠিটাকে উপরের দিকে তোলবার চেষ্টা করবে। ইফ আই ফিক্স দিস পয়েন্ট, এই পয়েন্টটা তো অলরেডি বলেছি কবজা লাগিয়েই রেখেছি, তাহলে এই F2 ফোর্সটা লাঠিটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাবার চেষ্টা করবে। F1 ফোর্সটাও এই লাঠিটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাবার চেষ্টা করবে। অর্থাৎ বোথ দিস টু ফোর্সেস আর অ্যাক্টিং ইন দ্য সেম সেন্স, এখানে ডাইরেকশন কথাটা বললাম না, সেম সেন্স অফ রোটেশন। অর্থাৎ F1 ফোর্সের যে মোমেন্ট আর F2 ফোর্সের যা মোমেন্ট, দুটো ফোর্সের মোমেন্ট কিন্তু একই দিকে লাঠিটাকে ঘোরাবার চেষ্টা করছে। তাহলে আমি যদি এই পয়েন্ট অর্থাৎ অরিজিনের রেসপেক্টে এই ফোর্সগুলোর মোমেন্ট ক্যালকুলেট করি, তাহলে F1 ফোর্সটা মনে মনে ভাবছি ইট ইজ অ্যাট এ ডিস্টেন্স x1 ফ্রম দ্য অরিজিন, F2 ফোর্সটা ইট ইজ অ্যাট এ ডিস্টেন্স x2 ফ্রম দ্য অরিজিন, অ্যান্ড দ্য ফোর্স F, দ্য রেজাল্টেন্ট ফোর্স, ইজ অ্যাট এ ডিস্টেন্স x ফ্রম দ্য অরিজিন। তাহলে প্রথমটার মোমেন্ট F1 x1, ডিস্টেন্স ইন্টু ফোর্স, দ্বিতীয়টার মোমেন্ট F2 x2, সিন্স বোথ দিস মোমেন্টস আর ইন দ্য সেম সেন্স, তাহলে আমরা এই দুটোকে যোগ করেছি, F1 x1 প্লাস F2 x2 ইকুয়াল টু দ্য মোমেন্ট অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স, অর্থাৎ রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে F আর এই ডিস্টেন্সটা হচ্ছে x। তাহলে এই x ইকুয়াল টু তাহলে কী বেরোবে? F1 x1 প্লাস F2 x2 বাই F। তাহলে F এর জায়গায় আমি যদি F1 প্লাস F2 বসিয়ে দিই, তাহলে আমার এক্সের, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এই এফটা কতটা দূরে হবে, অর্থাৎ লাঠিটা তো এখানে রাখা আছে, অর্থাৎ তুমি লাঠিটার উপর এই বরাবর একটা ফোর্স দিয়ে লাঠিটাকে ঘোরাবার চেষ্টা করছো x1 ডিস্টেন্স থেকে, এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা ফোর্সও দিয়েছো, সেটা F2 ফোর্স, সেটা x2 ডিস্টেন্সে দিয়েছো। এইবার তুমি এদের রেজাল্টেন্ট ফোর্সটা কোন জায়গায় অ্যাপ্লাই করলে লাঠিটা ঠিক একই রকম টর্ক অ্যাপ্লাইড হবে লাঠিটার উপর, সেই এফ ফোর্সটার পজিশন বার করবার জন্য আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করলাম, অর্থাৎ x ইকুয়াল টু F1 x1 প্লাস F2 x2 বাই F1 প্লাস F2। প্রশ্ন আছে কিছু? আছে?
এরপর হচ্ছে রেজাল্টেন্ট অফ টু অ্যান্টি প্যারালাল ফোর্স। অ্যান্টি প্যারালাল মানে সমান্তরাল কিন্তু বিপরীতমুখী সমান্তরাল, অর্থাৎ তোমার দুটো ফোর্স দুটো অপোজিট ডিরেকশনে কাজ করছে। তার মধ্যে দেখো ভালো করে ভেবে যে F1 ফোর্স এই লাঠিটাকে, অর্থাৎ এই যে এটাকে আমি লাঠি বলে ভাবতে বলছি, এই যে এই জিনিসটাকে, এই লাঠিটাকে F1 ফোর্স উপরের দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এইভাবে ঘোরাবার চেষ্টা করবে, আর এই F2 ফোর্স যেহেতু তলার দিকে কাজ করছে তাহলে সেই লাঠিটাকে তলার দিকে ক্লকওয়াইজ সেন্সে ঘোরাবার চেষ্টা করবে। সো দ্য মোমেন্ট অফ দিস টু ফোর্সেস আর ইন অপোজিট সেন্স। এবং খুব ভালো করে লক্ষ্য করো, যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর মানে অ্যালজেব্রা অনুযায়ী F1 আর F2 জাস্ট অপোজিট টু ইচ আদার, সেক্ষেত্রে আমরা রেজাল্টেন্ট ফোর্সটা বার করতে পারবো প্লেন বিয়োগ করে, জাস্ট সাবট্রাকশন করব, তাহলেই আমার রেজাল্টেন্ট ফোর্স F বেরিয়ে যাবে। তাহলে F1 এতটা, F2 এতটা, তাহলে Fটা মোটামুটি দেখো এই F1 লেন্থ থেকে এই F2 পরিমাণ লেন্থটাকে যদি আমি সাবট্রাক্ট করি, এইটুকু লেন্থই পড়ে থাকে F। যেহেতু F1টা একটু ছবিতে বড় আঁকা হয়েছে সেই জন্য Fটা আমরা উপরের দিকে এঁকেছি। তাহলে অবভিয়াসলি F ইকুয়াল টু F1 মাইনাস F2, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা মোমেন্টের রিলেশন, সেই ক্ষেত্রে F1 x1 হচ্ছে তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে তোমার মোমেন্ট অফ দ্য ফোর্স F1, F2 x2 হচ্ছে ক্লকওয়াইজ সেন্সে মোমেন্ট অফ দ্য ফোর্সের ডিরেকশন। তাহলে ফার্স্ট মোমেন্ট থেকে সেকেন্ড মোমেন্টটা সাবট্র্যাক্ট করলে আমার তাহলে নেট রেজাল্টেন্ট মোমেন্ট পাওয়া যাবে। সেটা যদি এখান থেকে এই ডিস্টেন্সটা যদি x হয় তাহলে সেটা fx হবে। তাহলে x ইকুয়াল টু F1 x1 মাইনাস F2 x2 বাই f এর বদলে আমরা F1 মাইনাস F2টা বসিয়ে দিয়েছি। তাহলে এই আমার এক্সপ্রেশন, এখানে প্লাস দিয়ে হলো প্যারালালের জন্য আর মাইনাস দিয়ে হলো অ্যান্টি প্যারালালের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে স্টেটস অফ ইকুইলিব্রিয়াম। স্টেটস অফ ইকুইলিব্রিয়াম মানে কি না, ধরো একটা পাউডার কৌটো দেখেছো তোমরা, বেশ বড় সড়ো যে লম্বা চোঙাকৃতি পাউডার কৌটোগুলো হয়, অর্থাৎ সিলিন্ড্রিক্যাল শেপড পাউডার কৌটোগুলো যেগুলো হয়, সেইগুলো আমরা দাঁড় করিয়ে রাখতে পারি মেঝের উপর। এইবার পাউডার কৌটোটাকে একটুখানি দাঁড় করানো অবস্থায় যদি তুমি ঠেলে দাও, সামান্য হাতে করে যদি মানে ঠেলে দাও এইভাবে, মানে ঠেলে হেলিয়ে দিলে, আবার দেখা যায় কোনো কোনো সময় পাউডার কৌটোটা আবার সোজা হয়ে আগের অবস্থায় ফিরে আসে, আবার কোনো কোনো সময় একবারে পড়ে যায় ধপ করে। ব্যাপারটা কি হয় একটুখানি দেখব। সিএম, এই সিএম কথাটা হচ্ছে কিন্তু সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস জিনিসটা কি? সেন্টার অফ মাস হচ্ছে একটা কাল্পনিক বিন্দু, একটা ইমাজিনারি পয়েন্ট, যে ইমাজিনারি পয়েন্টের মধ্যে ওই গোটা বডিটার যত মাস আছে সবটা সেন্টার্ড হয়ে আছে বা কেন্দ্রীভূত হয়ে আছে বলে ধরে নিলে আমার কোনো ক্যালকুলেশনের কোনো সমস্যা হয় না। সেন্টার অফ মাস সাধারণভাবে এই সেন্টার অফ মাস পজিশনটা ফর জিওমেট্রিক্যালি সিমেট্রিক্যাল বডিজ, অর্থাৎ যে বডিগুলোর একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে তাদের ক্ষেত্রে বার করা খুব সুবিধাজনক। অন্য বডির যে বার করা যায় না তা নয়, তার জন্য প্রসেস আছে, কিন্তু যেগুলো তোমার জিওমেট্রিক্যালি একটা নির্দিষ্ট শেপ আছে যাদের, তাদের ক্ষেত্রে আমরা সহজেই বার করতে পারি। ধরো এটা একটা সলিড সিলিন্ডার, তাহলে এর সেন্টার অফ মাস ঠিক এর মাঝখানটায়, অর্থাৎ এর যেটা হাইটের ঠিক সেন্টার পজিশনে হচ্ছে সেন্টার অফ মাস। এবার আমি এটাকে সামান্য হেলিয়েছি। এইবার সেন্টার অফ মাস এই পয়েন্টে আছে, এইখান থেকে তার ওয়েটটা কাজ করছে W, আর এই জায়গাটা যেহেতু এখন ঠেকে আছে, কেবলমাত্র গোটাটা ঠেকে নেই। যখন গোটাটা ঠেকে ছিল রেজাল্টার নয়, এটা হচ্ছে রিয়াকশন ফোর্স। এটা যে মেজের উপর সোজা হয়ে দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে দ্য ওয়েট ইজ কাউন্টারব্যালেন্সড বাই দ্য রিয়াকশন ফোর্স, অর্থাৎ যেটা প্রতিক্রিয়া বল সেটা এই ওজন দ্বারা সম্পূর্ণরূপে কি বলবো হচ্ছে
প্রতিমিত হচ্ছে। কিন্তু যখন তুমি এটাকে হেলিয়েছো তখন এই দেখো যে জায়গাটা ঠেকে আছে অর্থাৎ প্রান্তটা, সেই প্রান্ত থেকে রিয়াকশন ফোর্স উপরের দিকে কাজ করবে, আর ওয়েট তো সেন্টার অফ মাস দিয়ে সোজা নিচের দিকে সবসময় কাজ করবে। তাহলে এই আর আর ডাব্লিউ পরস্পর অ্যান্টি প্যারালাল ফোর্স এবং দে আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স। এই রকম ধরনের জিনিসকে কি বলা হয় না কাপল বলা হয়। এর আগে আমরা পড়েছি। কাপলের কাজ কি? কাপলের কাজ হচ্ছে রোটেশন। তাহলে নিজের জাস্ট সেন্স খাটিয়ে বোঝো যে একটা ফোর্স এদিকে, এইখানে একটা মনে করো লাঠি আছে, এই লাঠির এই দিক বরাবর একটা ফোর্স উপরের দিকে আর এই দিক বরাবর একটা ফোর্স তলার দিকে। সো ইন হোয়াট ডিরেকশন দ্য স্টিক উইল রোটেট, এইরকম ডিরেকশনে। তার মানে একটা কি দাঁড়াচ্ছে, আমি একে এই অবস্থায় হেলিয়ে দেওয়ার পরেও কিন্তু এই সিলিন্ডারটা আবার ঘুরে ফিরে সে আবার তার আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ মানে তোমার আগের যে মানে রেস্ট বা স্টেডি পজিশন ছিল সেই স্টেডি পজিশনে সে ফিরে আসবে। এই স্টেবল ইকুইলিব্রিয়াম আমি তাকেই বলবো যে ইকুইলিব্রিয়ামে কোনো একটা বডি তার ইকুইলিব্রিয়াম স্টেট থেকে যদি ডিসপ্লেস করা হয়, স্লাইডলি ডিসপ্লেস করা হয়, if the body tend to return to its original position, then the body is in stable equilibrium. যদি বডিটা এমন হয় যে বডিটা তার আগের অবস্থায় ফিরে আসতে চায়, যখন আমি এক্সটার্নাল ফোর্সটাকে রিমুভ করে দিচ্ছি, দেন দ্যাট ইকুইলিব্রিয়াম ইজ নোন এজ স্টেবল ইকুইলিব্রিয়াম। এবার যদি ধরো সিলিন্ডারই ভাবি, কিন্তু সিলিন্ডারটা একটু সরু সিলিন্ডার, তাহলে হিসেব মতো সেন্টার অফ মাস সেই মাঝখানেই আছে, এটাকে হেলিয়েছি, সেন্টার অফ মাস এখান থেকে এখানে আছে বলে ওয়েটটা তখন এইদিকে কাজ করছে, রিয়াকশন ফোর্স এখন এই দিকে কাজ করছে, সরু সিলিন্ডার বলে এই ব্যাপারটা ঘটছে। তাহলে এখন এইখানে এই যে স্টিকটা, এই স্টিকটা এখন কোন দিকে ঘুরতে চাইবে? এই স্টিকটা এখন তলার দিকে, ওয়েটটা এখানে কাজ করবে, আর রিয়াকশন ফোর্সটা উপরের দিকে কাজ করবে। রিয়াকশন ফোর্স উপরের দিকে আর এই ওয়েটটা তলার দিকে। তাহলে দিস টু ফোর্সেস ফর্ম এ কাপল অ্যান্ড দি কাপল ফর্মস এ টর্ক হুইচ ইজ ইন দ্য ক্লকওয়াইজ সেন্স। এখানে যে টর্কটা ছিল এটা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে হয়েছিল, বুঝতে পারছো? এখানে টর্ক তৈরি হচ্ছে যেটা ক্লকওয়াইজ সেন্সে হচ্ছে। তাহলে এই টর্কটা এই বস্তুটাকে আরও বেশি হেলিয়ে দেওয়ার চেষ্টা করবে, আরও বেশি হেলিয়ে দেওয়ার চেষ্টা করবে মানেই হচ্ছে বস্তুটা কিন্তু আর আগের জায়গায় ফিরে যাবে না, অর্থাৎ ইট উইল কমপ্লিটলি লস্ট ইটস প্রিভিয়াস পজিশন। মানে এর আগের অবস্থায় ফিরে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। তাহলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম কাকে বলবো? আনস্টেবল ইকুইলিব্রিয়াম is such a condition where if the body is displaced from its equilibrium position slightly, it does not return to its initial equilibrium position. বোঝা গেল কি বোঝাতে চাইলাম? প্রথম কেসটায় হচ্ছে আমি যখন বডিটাকে সামান্য ডিসপ্লেস করছি তার রেস্ট কন্ডিশন থেকে, তখন সে আবার কিন্তু তার রেস্ট কন্ডিশনে ফিরে আসতে চাইছে, অর্থাৎ ইনিশিয়াল পজিশন বা ইনিশিয়াল যে কনফিগারেশনে সে ছিল সেই কনফিগারেশনে সে ফিরে আসতে চাইছে। কিন্তু সেকেন্ড ছবিতে আনস্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে না, বডিটাকে যখন একটু স্লাইডলি ডিসপ্লেস বা ডিস্টার্ব করা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে, টর্ক তার মধ্যে এমন জেনারেটেড হচ্ছে যে টর্কটা তাকে তার ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম স্টেটে আর ফিরতে দিচ্ছে না, অর্থাৎ মানে সে আর ইনিশিয়াল স্টেটে ফিরছে না। তাহলে সেই ধরনের ইকুইলিব্রিয়ামকে আমরা বলবো আনস্টেবল ইকুইলিব্রিয়াম। বলো সুমন। হ্যাঁ বলো। মানে দুরকম হচ্ছে কেন, এটাই প্রশ্ন?
দুরকম হচ্ছে কেন এটা তোমার দেখো, এই বডিটাকেই তুমি যদি আর একটু বেশি হেলাতে, তাহলে এই পয়েন্টটা তখন এইখানে চলে আসতো, এই আরটা তো এখানেই থাকতো, কারণ এই এই কোণাটাই তো ঠেকে আছে, আর এর পজিশনের কোনো শিফটিং বা সুইচ ওভার হতো না। কিন্তু এই পয়েন্টটা, এটাকে যত তুমি হেলাবে, সেন্টার অফ মাসটা তখন আস্তে আস্তে এই পাশে চলে আসবে। তাহলে একটা সময় আসবে ডাব্লু আর আর একটা লাইনে কাজ করবে, তার থেকেও যদি তুমি বেশি হেলিয়ে দাও, তখন এই ছবিটা চলে আসবে তোমার। এবং দিস কন্ডিশন ইজ প্রমিনেন্ট যখন এই বেসটা খুব সরু হয়। বেসটা যখন সরু হবে, তখন খুব সহজেই একটু ডিস্টার্ব করলেই তুমি বডিটা কিন্তু পড়ে যাবে। ধরো তুমি একটা, তোমার ডট পেন আছে, সেই ডট পেনটাকে তুমি খুব কায়দা করে টেবিলের উপর দাঁড় করিয়ে রাখতে পারো, বা একটা পেন্সিলের ধারটা হয়তো সমান করে ছোলা আছে, একদম ইউনিফর্ম ছোলা আছে, তুমি সেটাকে টেবিলের উপর কষ্ট করে দাঁড় করিয়ে রাখতে পারলে, সেটা সামান্য একটু টোকা লাগলেই কিন্তু পড়ে যাবে। হোয়ারাজ ওই পাউডার কেসটা অত চট করে পড়বে না, পাউডার কেসটা একটু টোকা দিয়ে দেখবে আবার সেটা আগের অবস্থায় ফিরে আসছে, আরও একটু টোকা দেবে, দেখবে তাও ফিরে আসছে, বেশ অনেকটা ডিসপ্লেস করালে তবে সে পড়ে যাচ্ছে। তার মানে অর্থাৎ বেসটা যত চওড়া হচ্ছে, তত এই স্টেবল ইকুইলিব্রিয়ামটা বাড়ছে, আনস্টেবল ইকুইলিব্রিয়ামটা কমছে। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে দিস ইজ নট ট্রু অনলি ফর সিলিন্ডার্স। এটা কিন্তু ভেবে ফেলো না যে এটা যে সিলিন্ডার যেহেতু, মানে চোঙ যেহেতু, সেই জন্য এই চোঙের বেলাতেই এটা সত্যি, অন্য কোনো শেপের জন্য সত্যি নয়, তা কিন্তু নয় ব্যাপারটা। ইট ইজ ট্রু ফর অল তোমার টাইপস অফ বডিজ, এটা সব কিছুর ক্ষেত্রেই সমান। হ্যাঁ, সেটাই আসছি, নিউট্রাল ইকুইলিব্রিয়াম বলে সেটাকে। বল হোক বা সিলিন্ডার হোক, সেটাকে যদি তুমি শুইয়ে রাখো এইভাবে, তাহলে তুমি এটাকে এদিকে ঘোরাও বা ওদিকে ঘোরাও, দেখো এর নিউট্রাল ইকুইলিব্রিয়াম বলে সেটাকে হবে না। অর্থাৎ তুমি সিলিন্ডারটাকে এদিকে ঘোরাও আর ওদিকে ঘোরাও, কিছুতেই কিন্তু তুমি সিলিন্ডারটাকে, মানে তুমি যেভাবে ঘুরিয়ে রাখবে, যদি একদম পুরোপুরি সমতল মেঝে হয় এবং এটাও যদি খুব ইউনিফর্ম একটা সিলিন্ডার হয়, তাহলে তুমি ধরো এক পাক ঘুরিয়ে বা আধ পাক ঘুরিয়ে রাখলে, তাহলে সিলিন্ডারটা সেই আধ পাক ঘোরানো অবস্থাতেই রয়ে যাবে। ডান দিকে আধ পাক ঘোরালে, বাঁ দিকে আধ পাক ঘোরালে, যেদিকে খুশি ঘোরাও না কেন, তার মানে তুমি ডিসপ্লেস করছো তার নিউট্রাল অবস্থা থেকে, তার ইকুইলিব্রিয়াম স্টেট থেকে, বাট তার কোনো হেলদোল নেই। বলের ক্ষেত্রে, স্ফেয়ারের ক্ষেত্রে, ফুটবলের ক্ষেত্রেও তাই হবে। তুমি বলটাকে এক পাক মানে বা আধ পাক বা সিকি পাক গড়িয়ে তুমি স্টেডি করে রাখো, অর্থাৎ এর উপর ওই কী বলে, মাঠের উপর, একদম যদি সমান মাঠ হয়, কোনো সমতল মাঠ হয়, বলটা কিন্তু সেইভাবেই থেকে যাবে, বলটা কিন্তু আবার ফিরে তোমার কাছে চলে আসতে চাইবে না, যদি না মাঠে কোনো ঢাল থাকে, মাঠটা যদি উঁচু নিচু হয়, কোনো জায়গায় হয়তো ঢাল আছে, সেই ক্ষেত্রে হয়তো হতে পারে, তাছাড়া কিন্তু হবে না এই কেসটা। নিউট্রাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে তুমি তার মানে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করেও, তাকে ডিসপ্লেস করেও, তোমার কিন্তু তার ইকুইলিব্রিয়াম স্টেটটা কিন্তু নষ্ট হলো না। বুঝতে পারছো সুমন? আর তো কিছু রিপ্লাই করছো না, স্বাগত আছো তো নাকি? তা সেটা অন্তত সাড়া দাও, বুঝতে পেরেছো যখন জিজ্ঞাসা করছি, রিপ্লাইটাও দাও, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ, নেক্সট টপিকে আসি, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ পজিশন অফ সেন্টার অফ মাস। ধরো একটা এক্সটেন্ডেড বডি আছে, যে বডিটা অনেকগুলো পয়েন্ট মাসের এগ্রিগেশন বলে তুমি ধরতে পারো, M1, M2, M3 এরকম, দেয়ার আর n নাম্বার অফ মাসেস। প্রত্যেকটার আলাদা আলাদা ডিস্টেন্স আছে ফ্রম দ্য অরিজিন। মানে ধরো M1 মাস পয়েন্টার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, দ্যাট মিনস ইট ইজ অ্যাট এ ডিস্টেন্স x1 from the origin along x-axis, and it is at a distance of y1 from the origin along y-axis. তাহলে x1 y1 হচ্ছে এর কোঅর্ডিনেট।
তেমনি m2 কোঅর্ডিনেট x2 y2, m3 কোঅর্ডিনেট x3 y3, এরকম দেয়ার আর n নাম্বার অফ মাস পয়েন্টস। এবার এই মাস পয়েন্টসগুলো ধরা যাক সেন্টার অফ মাস মোটামুটি এইখানে আছে ক্যাপিটাল M ইকুয়াল টু XY। তাহলে এখানে আমি লিখিনি, এখানে একটা জিনিস লিখতে পারতাম, সেটা হচ্ছে ধরো এখানে একটু লেখার চেষ্টা করে দেখব, এখানে লেখার চেষ্টা করে দেখি একটু লেখা যায় কিনা। ধরো M1, এখানে সুপারস্ক্রিপ্ট করা মুশকিল, M1 প্লাস M2 প্লাস M3 প্লাস ডট 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 প্লাস Mn, সেইটা ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল M, অর্থাৎ সব মাসগুলো যোগ করলে আমার ক্যাপিটাল M হবে। তাহলে আমাদের আর এই মোমেন্টের যে হিসেব একটু আগে শিখিয়েছিলাম, অর্থাৎ এইখানে যে হিসেবটা শিখিয়েছিলাম f1 x1 প্লাস f2 x2 ইকুয়াল টু fx, এই স্টাইলটাকে ফলো করো। f1 x1 প্লাস f2 x2 বাই f1 প্লাস f2, ঠিক একই রকমভাবে আমরা এখানে x কোঅর্ডিনেটটার জন্য তাহলে এক্সপ্রেশন পাবো m1 x1 প্লাস m2 x2 প্লাস ডট 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 mn xn, আর তলায় হচ্ছে m1 প্লাস m2 প্লাস ডট 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 mn। এটা হচ্ছে x কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস, আর y কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাসের জন্য m1 y1 প্লাস m2 y2 প্লাস ডট 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 mn yn ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস ডট 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 mn। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা কোনো একটা ডিসক্রিট মাস পয়েন্টস নিয়ে যখন একটা বডি তৈরি, তার সেন্টার অফ মাসটা বার করতে পারবো। ডিসক্রিট মাস পয়েন্টস মানে কি না, আমরা তো ধরো যে বডি দেখতে অভ্যস্ত, আমরা যে সমস্ত বস্তু দেখতে অভ্যস্ত, সেই বস্তুগুলোতে কোনো ডিসক্রিট মাস পয়েন্টস থাকে না, অর্থাৎ সেটা একটা কন্টিনিউয়াস মাস। সেটা এমন নয় যে সেখানে এই পয়েন্টে মাস আছে, তারপরে আরেকটা পয়েন্টে আরেকটু দূরে মাস আছে, এরকম থাকে না। এরকম M1 M2 M3 এরকম ছড়ানো ছিটানো আছে, মাঝখানে এই সমস্ত জায়গায় কিছু নেই নয়, আছে। এই যে ডট 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 দিয়েছি মানে এই সমস্ত জায়গাতেও মাস পয়েন্টস আছে, সেগুলো দেখানো কটা দেখাবো। কিন্তু দেখো আমাদের বাস্তবে যে সমস্ত বডি আমরা নিয়ে আশপাশে দেখি, সেই সমস্ত বডির ক্ষেত্রে থিওরিটিক্যালি দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ মাস পয়েন্টস। আমি যদি অ্যাটমগুলোকেও একটা মাস পয়েন্ট ভাবি, তাহলে একটা যে কোনো আমাদের মোটামুটি ফাইনাইট সাইজের যে কোনো বডির মধ্যে দেয়ার আর অ্যাভোগাড্রো নাম্বার অফ মাস পয়েন্টস 10⁻23 নাম্বার অফ মাস পয়েন্টস। তাহলে 10⁻23 নাম্বার অফ মাস পয়েন্টসের জন্য এইরকমভাবে প্রত্যেকটা x1 x2 x3 এগুলো জানাও সম্ভব নয়, হিসাব করাও সম্ভব নয়। তাহলে এইটা কার জন্য সম্ভব না, এই ধরনের জিনিস সম্ভব তার ক্ষেত্রেই। ধরো আমি একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে খানিকটা। ধরো M1 M2 আর M3 একটা ট্রায়াঙ্গেলের 3টে পয়েন্ট, এই ছবিটা অনুযায়ী ভাবি একটা ত্রিভুজের 3টে পয়েন্ট হচ্ছে M1 M2 M3, যেখানে এই M1 M2 আর M3 যে মানে ধরো একটা কিছু স্টিক হোক বা রড দিয়ে কানেক্টেড, সেই রডগুলো খুব লাইট ওয়েট রড, অর্থাৎ এই কানেক্টারগুলো রিজিড শক্তপোক্ত কিন্তু খুব হালকা, তার মাস নেই বললেই চলে। কিন্তু এই M1 বেশ হেভি, M2 বেশ হেভি, M3ও বেশ হেভি। সেই ক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে এইখানেই মাস আছে, এখানেই মাস আছে, এখানেই মাস আছে, এবং তার বেলায় আমি এই 3টি মাস পয়েন্টের জন্যে এইখানে তাদের সেন্টার অফ মাস বার করতে পারবো ইউজিং দিস রিলেশন। কিন্তু যেখানে কন্টিনিউয়াস মাস, ধরো একটা ইটের সেন্টার অফ মাস নয়, আমি সেটা সিমেট্রিক্যাল অবজেক্ট, আমি বলতে পারবো যে হ্যাঁ এটা তো একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপড, অর্থাৎ আয়তঘন আকৃতি, এর যেখানে ডায়াগোনালগুলো ছেদ করবে যে বিন্দুতে, অর্থাৎ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ডায়াগোনালস উইল বি দ্য সেন্টার অফ মাস, সিমেট্রি তাই বলছে। কিন্তু ইট ছাড়া যদি একটা এবড়োখেবড়ো পাথর হয়, সেক্ষেত্রে দেয়ার আর অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস অর মলিকুলস, অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস থাকলে আমরা সেখানে কোনোভাবে ওই রকমভাবে মাস পয়েন্টস হিসেব করে করতে পারবো না। তার জন্য কিন্তু আমাকে ওই রিকোয়ার সাম
আদার টেকনিক্স। ক্লিয়ার? এই অবধি পরিষ্কার হয়েছে? আচ্ছা, এরপর আমাদের এর কিছু অঙ্ক করতে হবে। অঙ্ক না করলে ব্যাপারগুলো ক্লিয়ার হবে না। এই জায়গার বেশ কিছু প্রবলেমস না করা অবধি ব্যাপারটা ক্লিয়ার করতে পারবে না। তা সুতরাং তোমাদের বলা রইল সেটা হচ্ছে তোমরা অঙ্কগুলো করো। আমরা এর যে এর পরের যে অংশটা অর্থাৎ রিজিড বডি ডায়নামিক্স ঢুকে সুবিধে করতে পারবো তখনই যখন আমরা কিন্তু এই সেন্টার অফ মাস বা ইত্যাদি সম্বন্ধে আমাদের আইডিয়াগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে, কারণ সেখানে মোমেন্ট অফ ইনার্শিয়া বলে একটা জিনিস আসবে। মোমেন্ট অফ ইনার্শিয়া হিসেব করবার সময় কিন্তু সেন্টার অফ মাসের কনসেপ্টটা কিন্তু খুব ক্লিয়ার চাই। আচ্ছা, তোমাদের আমি একটা কাজ দেব, সেটা হচ্ছে প্রবলেমগুলো কষে ফেলার, কিন্তু কেউ কষছো না জানি। স্বাগতা তো আমায় বলবে যে স্যার আমার তো বই নেই, আমি কী করে কষবো। সিটুদাকে ফোন করেছিলে আজকালের মধ্যে? সিটুদাকে ফোন করে তাড়া দাও। আমি দরকার তোমায় সিটুদার নাম্বার দিচ্ছি, তোমায় ফোন করতে হবে না, মাকে বলো ফোন করতে। ফোন করে তাড়া লাগাও। বিশেষ করে মানে সময় কিন্তু বেরিয়ে যাচ্ছে, অলরেডি উই আর রানিং লেট। কিন্তু সুতরাং কে অর্ডার দিয়ে দিয়েছে? হ্যাঁ, কে অর্ডার দিয়েছে? হ্যাঁ, তা ব্যাপার হচ্ছে ও যদি এনে দেয়, দেখো না, তাহলে তো তোমাকে শিউরি দৌড়তে হবে না। মা এখানে তো রোজই আসছেন, তাহলে মা পেয়ে যাবেন। তা আমি সিটুদার নম্বর মায়ের কাছে নিশ্চয়ই হয়তো থাকবে, আর না হলে আমি পাঠিয়ে দিচ্ছি। তুমি সিটুদার সঙ্গে ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি সিটুদার সঙ্গে। মানে সোজা কথায় দায়টা তোমার, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? হুম, দায় তোমার, সুতরাং তোমাকে তাড়া লাগাতে হবে। ও ঠিক আছে, আনবো, আনছি, এখন লকডাউন, এইসব গল্প বলেই লকডাউনের গল্প শোনা। সুতরাং বারবার তাকে তার কানের কাছে ঘ্যান ঘ্যান করলে সে এনে দেবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমরা কি পরের চ্যাপ্টার শুরু করব না পরের দিন করব? ও বেশ, ওটা নিয়ে একটু আলোচনা করে দিই তাহলে। সেন্টার অফ মাস মানে হচ্ছে যেখানে একটা ইমাজিনারি পয়েন্ট, যেখানে আমরা ধরে নিচ্ছি কোনো একটা বডির সমস্ত মাস কনসেন্ট্রেটেড আছে, সেই মাসটা হচ্ছে সেন্টার অফ মাস, সেই পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ মাস। আর সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে সেই পয়েন্ট যেখান থেকে আমরা কোনো একটা বডির ওয়েট মানে কাজ করছে, ওয়েট তো একটা ফোর্স, বুঝতেই পারছো, ওয়েট অ্যাক্ট করছে সেটা ধরে নিতে পারি। জেনারেলি ফর সিমেট্রিক্যাল বডিজ, ফর স্মল সাইজড বডিজ, সেন্টার অফ মাস যাহা সেন্টার অফ মাস তাহাই তোমার সেন্টার অফ ওয়েট, সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ তাদের মধ্যে কোনো তফাৎ নেই। যেমন ধরো মানুষের শরীরের সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি যাই বলো না কেন, সেটা থাকে মানুষের কোমরের কাছে, তলপেটের কাছে। এবং সেই জন্যই দেখবে আর্মিতে যখন ট্রেনিং দেয় যে আহত সোলজারদের কাঁধে তুলে নিয়ে আসা হয়, তারা কিন্তু কাঁধে তোলে ওই কোমরের অংশটা দিয়ে, এক আধখানা অংশ সামনের দিকে ঝোলে একজন সোলজারের বডির, আর বাকি অংশটা পিছন দিকে ঝোলে। আমাদের শরীরের সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি যাই বলো না কেন, সেটা ওই জায়গায়। তেমনি করে তোমার দেখবে যে কোনো একটা সিমেট্রিক্যাল অবজেক্ট, ধরো তোমার যে স্কেল আছে বাড়িতে, সেই স্কেলের যে সেন্টার পজিশন, স্কেলটাকে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল বলে ভাবি, সেই স্কেলের রেক্ট্যাঙ্গেলের যে ডায়াগোনালগুলোর যেটা ছেদবিন্দু, ইন্টারসেকশন পয়েন্ট, সেইখানে তুমি যদি একটা আঙুল দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করো, স্কেলটা দেখবে দিব্যি ব্যালেন্সড হয়ে থেকে যাচ্ছে। অর্থাৎ সহজ কথায় ওই পয়েন্টে ফোর্স দিলে তার গোটা ওয়েটটাই ব্যালেন্সড হয়ে যেতে পারে, সেই পয়েন্টটাই হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি।
এবং বেশিরভাগ বডির ক্ষেত্রে, বেশিরভাগ সিমেট্রিক্যাল বডির ক্ষেত্রে, বেশিরভাগ ছোট বডির ক্ষেত্রে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি আলাদা। এই আলাদা নয়, এক। কার ক্ষেত্রে আলাদা? কার ক্ষেত্রে আলাদা হয় না, যেমন ধরো যদি তোমার এমন হয় যে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি কোইনসাইড করলো না, কখন সেটা সম্ভব? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি বডিটা তোমার খুব বিরাট হয়, বিশাল, যেমন ধরো হিমালয় পর্বত, আমি গোটা একটা হিমালয় পর্বতে ধরো সেন্টার অফ মাস কত সেটা ডিটারমাইন করলাম, এক জায়গায় হলো, এক জায়গায় পেলাম। সেন্টার অফ গ্র্যাভিটি ডিটারমাইন করলাম, সেটা আরেক জায়গায় হলো। কেন হলো না, তার কারণ হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি ডিপেন্ড করে হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুর উপর, অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা স্মল জি যেটা, সেটা যত পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠবে তত তার ভ্যালু কমে যায়। তাহলে উঁচুর দিকে, অর্থাৎ যেগুলো মানে যত তুমি একটা পাহাড়ের উপরের দিকে যাবে তত উঁচুতে মানে তোমার মানে পাথর খণ্ডগুলোকে পৃথিবী তাহলে লেস ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে, আর তুলনামূলকভাবে তলার দিকের পাথর খণ্ডগুলোকে তারা মোর ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে, বিকজ দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্য ফুট অফ দ্য মাউন্টেন ইজ গ্রেটার। বুঝতেই পারছো ডিস্টেন্সটা কম বলে পৃথিবীর সেন্টারের সঙ্গে। তাহলে সেই জন্য এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুটার তফাৎ হয়ে যায় বলেই তোমার সেন্টার অফ গ্র্যাভিটিটা ঠিক কিন্তু মানে ঠিক সেন্টার অফ মাসের সঙ্গে কোইনসাইড করে না, একটু ডিসপ্লেসড হয়ে যায়। মানে দেখা যায় যে সেন্টার অফ গ্র্যাভিটি একটু তলার দিকে হয়, সেন্টার অফ মাসটা তুমি সিমেট্রিক্যাল ভাবে হিসেব করেছো, সুতরাং অসুবিধে কিছু নেই, একই জায়গায় হবে। সেন্টার অফ মাস পজিশনটা পাল্টাবে না, কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি পাল্টে যাবে। যদি আরেকটু ব্যাপারটা ক্লিয়ার করতে হয়, আমি একটা ডায়াগ্রাম তাহলে আঁকার চেষ্টা করি, সেই ডায়াগ্রামটা একটু ক্লিয়ার হবে। বিল্ডিং, 20 তলা বিল্ডিংয়ের প্রত্যেকটা, এগুলো হচ্ছে তলা। এইবার এই তলার সেন্টার অফ মাস আমি ধরে নিচ্ছি একদম সেন্টারে, এটারও সেন্টারে, এটারও সেন্টারে, এটারও সেন্টারে, প্রত্যেকটা সেন্টার মাস তার নিজের সেন্টারে। অর্থাৎ এই একটা ডায়াগোনাল যদি তুমি আঁকো, অর্থাৎ তুমি যদি এইভাবে ভাবো, অর্থাৎ এই একটা স্ট্রেট লাইন আর এইভাবে একটা স্ট্রেট লাইন, এদের যেটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, সেইখানে এর সেন্টার অফ মাসটা বসে আছে। তাহলে এরকম প্রত্যেকটারই সেন্টার অফ মাস তার ডায়াগোনালের যে ইন্টারসেকশন পয়েন্ট সেইখানে। তাহলে সেই প্রত্যেকটা সেন্টার অফ মাসের আবার সেন্টার অফ মাস কোথায় হবে না, আমার যেহেতু 20 তলা বিল্ডিং, তাহলে 10 তলা আর 11 তলার ঠিক মাঝখানে সেন্টার অফ মাস হবে। অর্থাৎ এই বিল্ডিংটা তার মানে সেন্টার অফ মাস হবে এইরকম জায়গায়। 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এই যে লাইনটা আঁকলাম, এই লাইনটার বলতে পারো যেটা এই দুটো পয়েন্ট যেখানে কাট করেছে সেটা হচ্ছে এই গোটা বিল্ডিংয়ের সেন্টার অফ মাস। আমি ধরে নিচ্ছি সমস্ত তল্লার মাস সমান। এইবার এই তল্লাটায়, এই তল্লাটা মাটির অনেক কাছাকাছি আর এই তল্লাটা মাটি থেকে অনেক দূরে, তাহলে এইখানে যে তোমার ফোর্সটা কাজ করছে, অর্থাৎ এইখান থেকে তো তলার দিকে ফোর্স কাজ করছে, এটা একটা ভেক্টর, পরেরটা থেকে আরেকটা ভেক্টর, পরেরটা থেকে আরেকটা ভেক্টর।
এই ভেক্টরে ধরো আমি এখানে লিখছি mg1 mg1 লিখলাম কেন, কারণ m তো প্রত্যেকটারই ধরো মাস হচ্ছে m, তাহলে কিন্তু এখানে জিটা আলাদা, এইটা হচ্ছে mg2, এমটা ক্যাপিটাল হয়ে গেল অটোমেটিক্যালি, এইটা হয়তো mg3, এবার হচ্ছে mg4, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এইগুলো আলাদা আলাদা। অর্থাৎ এই mg1 mg2 mg3 mg4, তাহলে ব্যাপার হচ্ছে তার মানে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা সবচেয়ে বেশি, কারণ আমার এখানে বুঝতেই পারছি যে এই দাগটা কোথা থেকে এলো, এটা আমার সবচেয়ে কম ফোর্স চলে গেল, তাহলে এই ভেক্টরটা এই ভেক্টরটা এই ভেক্টরটা এই ভেক্টরটা এই ভেক্টরটা সবগুলো যদি আমি যোগ করি, তাদের যেটা রেজাল্টেন্ট ভেক্টর হবে, সেই রেজাল্টেন্ট ভেক্টরটা কোন জায়গা থেকে কাজ করবে না, নিশ্চয়ই একটু তলা ঘেঁষে কাজ করবে, উপর দিকে কাজ করবে না, বিকজ উপরের দিকের ফোর্সগুলো কম, তলার দিকের ফোর্সগুলো অপেক্ষাকৃত বেশি। সুমন, কি বোঝাতে চাইলাম বুঝতে পারলে? না, তুমি মনে করে ভাবো, মনে মনে ভাবো যে প্রত্যেক তল্লার আলাদা আলাদা ওয়েট তখন হবে। ধরো এই তল্লাটার একটা ওয়েট আছে, 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 কিন্তু তাদের মাস প্রত্যেকের সমান ঠিকই, কিন্তু ওয়েট তো প্রত্যেকের সমান নয়। তাহলে যত তুমি উপরের দিকে উঠছো তত তোমার ওয়েট কমতে থাকছে, তাহলে তত উপরের দিকে ওঠার সঙ্গে সঙ্গে ওয়েট যদি কমতে থাকে, তাহলে কি দাঁড়ালো, তার মানে উপরের দিকের যে ফোর্স ভেক্টরগুলো ডাউনওয়ার্ডস কাজ করছে সেগুলোর ভ্যালু কম, তলার দিকেরগুলোর ভ্যালু বেশি। তাহলে যদি সমান হতো, সবগুলো যদি সমান হতো, তাহলে সেন্টার অফ ওয়েটটা ঠিক এইখানেই, সেন্টার অফ গ্র্যাভিটিটা ঠিক এখানেই আসতো, এই জায়গাটায়। কিন্তু যেহেতু তলার দিকেরগুলো অপেক্ষাকৃত বেশি, মানে আমি আস্তে আস্তে যত উপরের দিকে যাচ্ছি কমতে থাকছে, তাহলে এইখানে তাহলে আমার এই এদের যে রেজাল্টেন্ট যে ওয়েটটা হবে, সেই ওয়েটটা কি এই পজিশনে কাজ করবে? এই পজিশনে তো কাজ করবে না, একটু তলার দিক হয়ে কাজ করবে নয় কি? আমি আরও একটা সহজে উদাহরণ তোমাদের দেখাতে পারি, সেটা কীরকম না, যদি এরকম যে এখানে এতগুলো দেখিয়েছি, তো এতগুলো নিয়ে অঙ্ক কষা মুশকিল। আমি ধরো আমাদের হিসেবের সুবিধার জন্য আমি মোটে 4টে তলা নিচ্ছি, 1 2 3 4, 4টে তলা নিলাম, এবং এই 4টে তলার মধ্যে আমি এখানে আমি ধরে নিচ্ছি প্রথম তলার ওজন হচ্ছে 100 নিউটন, তারপরে উপরেরটা 120 নিউটন, তারপরেরটা হচ্ছে উপরেরটা তো কম হবে, আমি উল্টো করছি, এটা হবে তাহলে তোমার 80 নিউটন, উপরেরটা হবে 60 নিউটন, আর তার উপরেরটা হবে ধরো 40, 180 60 40, ঠিক আছে, এই ধরো হলো। এই অবস্থায় তার মানে আমি বলতে চাইছি এদের সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় হবে, এটাই আমার প্রশ্ন। এইবার আমি এটা সেটা বার করার জন্য একটা কাজ করবো, সেটা হচ্ছে আমি
লেন্থটা আমাদের হিসেবে সুবিধার জন্য একটা ভ্যালু তোমায় দিয়ে দিচ্ছি। এটা বোথ ওয়েজ অ্যারো করে দিই, এন্ড বিগিন স্টাইল অ্যারো, এন্ড স্টাইল অ্যারো। এই লেন্থটা হচ্ছে ধরা যাক কত দিলে সুবিধা হবে, ধরো 64 মিটার্স। ও এখানে চলে গেল, এইখানে না, এখানে তো বসানো যাবে না, আবার ইনসার্ট শেপস, টেক্সট 64 মিটার। এই হচ্ছে 64 মিটার এই লেন্থটা। তাহলে প্রত্যেকটা তলের হাইট কত, 4 দিয়ে যদি ভাগ করো 16 মিটার করে। তাহলে প্রত্যেকটা তলার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় বসে আছে, না আমি ঠিক মাঝখানে তার বসে আছে। তার মানে 100 নিউটনের ক্ষেত্রে 8 মিটার উপরে আছে, এইটার বেলায় আরও 8 মিটার উপরে আছে, এটার বেলায় আরও 8 মিটার উপরে আছে, এটার বেলায় আরও 8 মিটার উপরে আছে। তাহলে এই 100 নিউটনের জন্য আমি যদি ওই এর হিসাবটা y ইকুয়াল টু, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা y ইকুয়াল টু m1 y1 প্লাস m2 y2 প্লাস mn yn m1 প্লাস m2 প্লাস ডট mn, এটা যেমন সেন্টার অফ মাসের জন্য তৈরি, তেমনি আমরা তো ফোর্সের জন্য দেখেছিলাম এটা সত্যি। তাহলে ফোর্সের জন্য যদি সত্যি হয় তাহলে আমরা ইকুয়েশনটা কি লিখতে পারবো, না ইকুয়েশনটা এরকম লিখতে পারবো, সেটা হচ্ছে ধরো পজিশন অফ ওয়াই কোথায় হবে সেটার জন্যে প্রথমটায় ওয়াই ইকুয়াল টু এইটা হচ্ছে, এরপর এইটার জন্য আমরা লিখব, না এখানে আমার সুপারস্ক্রিপ্ট দরকার নেই, এখানে আমরা লিখব 100 ইন্টু 8, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এদিকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। না বুঝতে পারলে বলবে। এদিকে হচ্ছে প্লাস, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 80 ইন্টু 16 আর 8 মানে 24, ব্র্যাকেট ক্লোজ, প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 60 আর 24 আর 16 মানে হচ্ছে 8, তারপরে 24, 24-এর পর আরও 16 যাবে, তার মানে 24 আর 16 6 4 10, আর এদিকে 3 মানে 4 40, 40 ব্র্যাকেট ক্লোজ, প্লাস ব্র্যাকেট শুরু 40 ইন্টু তোমার 40-এর সঙ্গে 16 যোগ করলে 56, 56 ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই 100 প্লাস 60 প্লাস 60, আগে 80টাই লিখে দিই, আগে 80 প্লাস 60 প্লাস 40, এই যেটা লিখলাম পজিশন অফ ওয়াই এত মিটার হবে আর কি, এত মিটার, এই যেটা লিখলাম, তা এই হিসেবটা কিভাবে লিখলাম সেটা বুঝতে পারছো, না বুঝিয়ে দেবো বলো? বুঝতে পারলেন? প্রত্যেকটা
তলার হাইট কত 16 মিটার করে 16 16 16 16 16 অসুবিধে নেই তাহলে এই 100 নিউটন একদম তলাটায় সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় আছে না 8 মিটার উঁচুতে আছে মেঝে থেকে 8 মিটার উঁচুতে আছে তো তেমনি করে এই দ্বিতীয় তলার সেন্টার অফ গ্র্যাভিটিটা এই দ্বিতীয় তলা থেকে আরো 8 মিটার উঁচুতে আছে 8 মিটারস তাহলে এই 8 আর এর 16 অ্যাড করলে কত হয় 24 তৃতীয়টার ক্ষেত্রে 16 16 32 প্লাস 8 32 প্লাস 8 মানে 40 আর একদম টপ মোস্ট স্টোরির জন্য 16 16 16 3 ইন্টু 16 হচ্ছে 48 48 প্লাস 8 56 ফর্মুলাটা কি ব্যবহার করেছি সেটা তো বুঝতেই পেরেছো তাহলে এবার আমি যদি এটাকে হিসেব করি তাহলে এটা ইকুয়াল টু কি দাঁড়াবে এখানে 40 ইন্টু 56 প্লাস 60 ইন্টু 40 কত হয় 3200 3200 প্লাস 80 ইন্টু 24 মানে হচ্ছে 196 196 না 19220 প্লাস 800 উপরটা হলো 8160 ঠিক করলাম সমান তাহলে আমার এটা ইকুয়াল টু হবে ইকুয়াল টু হলো উপরটা কত হলো 8160 এই ফরম্যাটে চলে যাই আবার তাহলে এটা এখানে উপরে 8160 আর তলায় হবে 100 প্লাস 100 হচ্ছে 200 আর 280 তাহলে এটা মিটার সেটা ইকুয়াল টু তাহলে 816 বাই 28 তাহলে 816 ডিভাইডেড বাই 28 ইকুয়াল টু 29.14 মিটার এইটা দাঁড়াচ্ছে 29.14 মিটার দাঁড়াচ্ছে তো 29.14 মিটার মানে তোমার যদি সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি একই জায়গায় হতো তাহলে 32 মিটারে আমার এখানে সেন্টার অফ গ্র্যাভিটি তৈরি হতো 32 মিটার উপরে 32 মিটার উঁচুতে তাই তো হ্যাঁ না সিমেট্রি থেকে তো তাই বোঝা যাচ্ছে যে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি যদি একই হতো তাহলে সেন্টার অফ মাসটা ঠিক 32 মিটার উঁচুতে হতো কিন্তু দেখো এখানে যেহেতু প্রত্যেকটা স্টোরিতে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুটা আলাদা করে দিয়েছি তাই জন্য দেখো 29.14 মিটার কোথা থেকে না এই তলা থেকে আমি যে তলা থেকে হিসেব মানে এই যে ডিস্টেন্সটা হিসেব করেছি যে 8 24 40 56 এইগুলো তো তার মানে তলা থেকে নিয়েছি বলেই তার মানে 29.14 মিটার তার মানে দা center of mass the position of the center of gravity will be at a height of 29.14 meter from the ground এবার ক্লিয়ার তো বেশ তাহলে আজকে শেষ করি তাহলে আজকে আর পরের চ্যাপ্টার শুরু করছি না তোমরা